তো এর প্রথমে আমি ব্লক 1 এ বলেছিলাম যে যে সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভের যে ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল বা দার্শনিক দিক থেকে তার যে ভঙ্গি থেকে মনস্তাত্ত্বিক যে চিন্তা শক্তি সেটা কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা আমি সংক্ষিপ্তভাবে বলেছিলাম। এবার এই ব্লক 2 এর মধ্যে কিন্তু যে আর্লি সাইকোলজি বা যে মনস্তাত্ত্বিক যে আগের যে ধারণাগুলো বা সেগুলোকে আমরা যেমন কিছু গ্রুপ ভাবে অ্যাসোসিয়েশনিজম, স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম এই ভাগে ভাগ করা হয়েছে এবং সেটাই কিন্তু ইউনিট 3 আর ইউনিট 4 এর তথ্য। তো সেই জায়গা থেকে বলতে গেলে একেবারে শুরুর দিক থেকে অর্থাৎ অ্যাসোসিয়েশনিজম এবং স্ট্রাকচারালিজম এই দুটোই কিন্তু আমরা আজকে পড়ব। তাহলে সেক্ষেত্রে অ্যাসোসিয়েশনিজম হচ্ছে যেখানে সমিতিবাদ, অর্থাৎ একসাথে বহু লোক একই সাথে মানে একটা কোঅপারেটিভ বা একই সঙ্গে কানেকশন বা রিলেশন যখন থাকে এবং সেই রিলেশনের মাধ্যমে সেই মানুষজনের যখন তাদের চিন্তা শক্তিকে একভাবে ধরা হয় সেখানেই কিন্তু আমরা অ্যাসোসিয়েশনিজমের ব্যবহারটা দেখতে পাচ্ছি। তাহলে এই ইউনিট 3 এর যে অ্যাসোসিয়েশনিজম এখানে যে স্ট্রাকচারটা আমরা পড়ব, প্রথমে একটা ভূমিকা এবং তারপরে যে ব্রিটিশ যে এম্পিরিসিজম যে উৎপত্তি হয়েছিল সেই এম্পিরিসিজমের মধ্যে আমরা কিছু বিশিষ্ট যে মনস্তাত্ত্বিক যে ব্রিটিশ যে এম্পিরিসিস্ট তাদের কথা আমরা এখানে বলবো এবং তাদের চিন্তা শক্তি দিয়ে কিভাবে মনস্তাত্ত্বিকের বিকাশ ঘটেছিল সেইগুলো আমরা দেখব। তার মধ্যে হচ্ছে থমাস হবস পড়বো, জন লকি, তারপরে জর্জ ব্যাকলে পড়বো, ডেভিড হিউম, ডেভিড হার্টলি, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল এবং আলেকজান্ডার বেল। তারপরে আমরা এম্পিরিসিজমের যে কন্টেম্পোরারি যে সাইকোলজি সেখানেও আমরা দেখব যে কিভাবে লার্নিং বা শিক্ষার যে থিওরি গুলো সেগুলো কিভাবে এবিঙ্গুয়াস, প্যাভলভ বা ইভান প্যাভলভ বা এডওয়ার্ড লি থর্নডাইক তাদের যে চিন্তা শক্তি এবং তাদের যে ল যেটা মনস্তাত্ত্বিক যে শিক্ষায় পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা নিয়েছে সেগুলো আমরা দেখব। তাহলে এই অ্যাসোসিয়েশনিজমের মধ্যে প্রথমে বলতে গেলে আমরা বলবো যে এটা হচ্ছে যে একেবারে শুরুর দিকে যে ব্রিটিশ এম্পিরিসিজম, এই ব্রিটিশ এম্পিরিসিজম বা এম্পিরিসিস্টের মধ্যে প্রথমেই রয়েছে আমরা দেখব যে এটাই হচ্ছে প্রথম স্কুল অফ সাইকোলজি বলা হয় বা মনোবিজ্ঞানের প্রথম স্কুল হিসেবে এই অ্যাসোসিয়েশনিজমকে ধরা হয়। এখানে ব্রিটিশ এম্পিরিসিজম অর্থাৎ এখানে এক্সক্লুসিভলি এটা সেন্সারি দিকটাকে বড় করে দেখা হয়েছে, অর্থাৎ যে সেন্সারি মানে আমরা জানি যে আমাদের যে কটা সেন্স অর্গান আছে এবং তাই দিয়ে আমরা যে পারিপার্শ্বিক যা কিছুকে অনুভব করে থাকি এবং তার মধ্যে যে ইনার যে এক্সপিরিয়েন্স গুলোকে আমরা গ্রহণ করছি এই সেন্সারি অর্গানস গুলোর মাধ্যমে, এগুলোই কিন্তু এম্পিরিসিজমদের প্রধান কাজ। তাহলে আমরা এই অ্যাসোসিয়েশনিজমে এই প্রথম যে ব্রিটিশ এম্পিরিসিস্টের কথা বলবো, যেখানে একেবারে শুরুর দিকে আমরা দেখছি যে অ্যাসোসিয়েশনিজমের স্ট্রাকচারালিজমও আমরা দেখব, যেটা কিভাবে এই মনস্তাত্ত্বিক চিন্তা শক্তিকে বহন করেছে। যে নামগুলো আমি বললাম প্রত্যেকের যে চিন্তা শক্তি সেগুলো আমি অল্প করে তুলে ধরবো। তাহলে এই ব্রিটিশ এম্পিরিসিজম এখানে যে ফিলসফি বা দর্শনের কথা বলা হয়েছে সেই এম্পিরিসিজম কথাটার অর্থ হলো অভিজ্ঞতাবাদী। অর্থাৎ এই যে ব্রিটিশ যে অভিজ্ঞতাবাদী তাদের এই যে চিন্তা শক্তি অর্থাৎ তাদের কিছু প্রবলেম সলভিং টেকনিক বা তাদের কিছু গণিত বা ম্যাথমেটিক্যাল ডিডাকশন তারা কিছু বার করেছে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের কিছু রিসার্চ ওয়ার্ক দিয়ে, এবং সেইটার মাধ্যমেই কিন্তু আমরা অনেক রকম মনস্তাত্ত্বিক দিক থেকে নানাবিধ জিনিস আমরা পরবর্তীকালে পাচ্ছি।
প্রথম যে এম্পিরিসিস্টের কথা আমি বলবো তিনি হচ্ছেন যে থমাস হবস। এই থমাস হবস তিনি কিন্তু একজন ব্রিটিশ এম্পিরিসিস্ট, এবং তিনি প্রথম যে তিনি বলেছেন বা তিনি বিশ্বাস করেছেন যে জ্ঞান কিন্তু আমরা যা কিছু এই সেন্সরি অর্গান আছে, যা কিছু আমরা এই পারিপার্শ্বিক এক্সপিরিয়েন্স থেকে আমরা অর্জন করছি, সেটাই কিন্তু আমাদের জ্ঞান। এবং এই হবস তিনি নানান রকম প্রিন্সিপাল ব্যবহার করেছেন অ্যাসোসিয়েশনিজমের, এবং সেই প্রিন্সিপাল ব্যবহার করে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে কিভাবে ট্রেনস অফ থট, অর্থাৎ কিভাবে আমরা আমাদের চিন্তা শক্তিকে একেবারে সুন্দরভাবে ট্রেনিং দিতে পারি। এবং তার বিখ্যাত ল অফ কন্টিগুইটি তিনি বলেছেন, তিনি ফার্স্ট যিনি প্রপোজ করেছেন। আমরা জানি যে ল অফ কন্টিগুইটি অ্যারিস্টটলের, এবং তারই এই ল অফ কন্টিগুইটিতে বলা রয়েছে যে ইভেন্টস আর এক্সপিরিয়েন্স টুগেদার and they are remembered together and therefore are subsequently thought of together। তাহলে এই একই সাথে যে চিন্তা শক্তিকে ধরে রাখা, এবং এটাই কিন্তু থমাস হবসের মূল যে বক্তব্য। তারপর আমরা দেখব যে এম্পিরিসিস্ট থমাস হবসের পরে আসেন জন লকি। জন লকির সময়সীমা হচ্ছে 1598 থেকে 1679, এবং তিনিও এমন একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক ছিলেন যে তার যে বিখ্যাত লেখার মাধ্যমে আমরা জানতে পারি যে তার যে ধারণা বা থট, সেটা হচ্ছে an essay concerning human understanding, সেটা 1690 সালে। এবং এই বইয়ের মধ্যে তিনি তার যে ফর্মাল যে বিগিনিং বা শুরুর দিক থেকে কিভাবে এই এম্পিরিসিজমের কথা উল্লেখ করেছেন, সেটা সম্পূর্ণভাবে আমরা এই বইয়ের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে আমরা এই লকির যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু আমরা কিছুটা আবার রেনি ডেসকারেটসের কিছু জায়গা তিনি কিন্তু রিজেক্ট করেছেন বা তিনি মানেননি। এবং লকি বরং অ্যারিস্টটলের কিছু চিন্তা শক্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন, এবং অ্যারিস্টটলের যে ট্যাবিউলার রাসা, অর্থাৎ যে একটি স্লেট, যেখানে একটি খালি স্লেট, যেখানে যে শিশু, প্রত্যেক শিশুর মধ্যে কিন্তু এই একেবারে শুরুর দিকে একটা খালি স্লেটের মতো তার জ্ঞানের ভান্ডারটা থাকে, এবং সে যত বড় হয় তার নলেজ বা জ্ঞান সে আহরণ করতে থাকে, এবং সেই জ্ঞান সে সেই স্লেটের মধ্যে লিখে রাখে। এটাই কিন্তু অ্যারিস্টটলের ট্যাবিউলার রাজার যে বক্তব্য, সেটা কিন্তু ইনি জন লকি খুব গুরুত্ব দিয়েছেন, এবং তিনি তার নানান কাজের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে কিভাবে আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং পারিপার্শ্বিক যে যা কিছু করে পরবর্তীকালে সেটাই আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং তারই মাধ্যমে আমরা বিভিন্ন রকমের জ্ঞান পাচ্ছি, এবং সেটা শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু সেটা আহরণ করছি। তাহলে আমরা জন লকির কথা দেখলাম, এবং তার এই বিখ্যাত যে এসে, তার মধ্যে দিয়েও কিন্তু ব্রিটিশ এম্পিরিসিজমের যে ফর্মাল যে চিন্তা বা চিন্তা শক্তি, সেগুলো তিনি তুলে ধরেছেন। তারপরে আসবে জর্জ ব্যাটলে। জর্জ ব্যাটলের সময়সীমা হচ্ছে 1632 থেকে 1707, এবং তিনিও এমন একজন বিখ্যাত অ্যাসোসিয়েশনিস্ট বলা হয়, এবং তার প্রিন্সিপাল হিসেবে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা বলা হয় জর্জ ব্যাটলের যে সাজেশন বা তার এই অ্যাসোসিয়েশনিজমের যে বিভিন্ন যে চিন্তা শক্তি, সেটা কিন্তু শুরু হচ্ছে একেবারে সেন্সেশন দিয়ে, অর্থাৎ কিভাবে আমরা পারিপার্শ্বিক জগতের নানান রকম জিনিস আমাদের সংবেদনের মাধ্যমে আমরা নিচ্ছি বা উপভোগ করছি। তার বিখ্যাত এসে
হচ্ছে টুয়ার্ডস আ নিউ থিওরি অফ ভিশন, বাটলে তিনি 1709 সালে এই বিখ্যাত এসের মাধ্যমে আমাদের তিনি যে কম্পোজিশন বা তার আইডিয়াস এই অ্যাসোসিয়েশনিজমের সেটা তিনি তুলে ধরেছেন। এবং এখানে তিনি বলেছেন যে এটা একটা কমপ্লেক্স একটা আইডিয়া, অর্থাৎ একটা জটিল একটা চিন্তা শক্তি বা আইডিয়া, যেখানে অনেক রকম ছোট ছোট বা সিম্পল যে চিন্তা বা আইডিয়া সেগুলো একত্রিত হয়ে সেটা কিন্তু একটা জটিল আকার ধারণ করে। এটাই কিন্তু হচ্ছে এই বাটলের যে জ্ঞানের যে কমপ্লেক্স আইডিয়া তিনি বুঝিয়েছেন, সেটা কিন্তু এই ছোট ছোট সিম্পল আইডিয়া গুলোকে একসাথে করে এই কমপ্লেক্স আইডিয়ার কথা তিনি বলেছেন। তারপরে এই বার্কলের যে মাইন্ড কনস্ট্রাক্ট, অর্থাৎ আমাদের মন কিভাবে তৈরি হয়েছে সেটা তিনি বোঝাতে গিয়ে বলেছেন, ঠিক যেমন বিল্ডিং ব্লকস বা কিছু তৈরি করতে গেলে বিল্ডিং যেমন কিছু ব্লকের প্রয়োজন হয়, সেরকম মেন্টাল বিল্ডিং ব্লকও যেন এই ছোট্ট ছোট্ট যে সিম্পল যে আইডিয়া গুলো আমরা একসাথে একত্রিত করছি বা গ্যাদার করছি, সেই আইডিয়া গুলো একসাথে হয়ে কিন্তু সেটা একটা সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার তৈরি হচ্ছে। তাহলে এই ছিল জর্জ বাটলের নির্দিষ্ট যে চিন্তা শক্তি, এবং তিনি 1685 থেকে 1753 ছিল তার সময়কালীন। এবং তিনি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার যে ভিজুয়াল ডেপথ পারসেপশন, সেটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। এবং সেখানে বুঝিয়েছেন আমরা কিভাবে বিভিন্ন ডাইমেনশন দিয়ে এই ডেপথকে আমরা পারসিভ করি বা পর্যবেক্ষণ করি। এবং হিউম্যান আই, আমাদের চোখ, অর্থাৎ যেটা একটি সেন্স অর্গান হিসেবে খুব গুরুত্বপূর্ণ, সেখানের একটি অর্গান আছে রেটিনা। সেই রেটিনার যে দুটো ডাইমেনশন, সেটা তিনি খুব সুন্দরভাবে বুঝে বোঝাবার চেষ্টা করেছেন এর মধ্যে। এবং তিনি তার আই বা এই যে ইলিউশনের জায়গার দিক থেকেও তিনি নানান রকম ভাবে এই অ্যাসোসিয়েশনিজমের যে চিন্তা শক্তিকে ডিস্টেন্স বা ভিজুয়াল ইমপ্রেশন আমরা কিভাবে দেখি, যে কোনো রকম মুভমেন্ট বা চলন্ত কিছু জিনিসকে আমরা কিভাবে সেটা উপলব্ধি করছি, এবং সেন্সেশনের মাধ্যমে অর্থাৎ সংবেদনের মাধ্যমে আমরা কিভাবে সেটা নিচ্ছি, আমাদের আই মাসেলস গুলো কিভাবে, চোখের মাসেলস গুলো কিভাবে সেন্সিটিভ বা সেগুলো কিভাবে চলছে, এবং ব্রেনে কিভাবে তার সেই সমস্ত ইম্পালস গুলোকে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি এক্সপ্লেন করেছেন। তারপর আসবে ডেভিড হিউম। ডেভিড হিউম তিনি আরেকজন মহান ব্যক্তি। তিনি তার সময়সীমা হচ্ছে 1711 থেকে 1776। এবং তিনি ডেভিড হিউম তিনি প্রথম যে তার যে চিন্তা শক্তির মধ্যে যে দুটো দুটো কন্টেন্টের কথা রয়েছে, সেটা হচ্ছে যে মন বা মাইন্ড, এবং মাইন্ডের মধ্যে, মনের মধ্যে কি কি জিনিসের প্রয়োজন। এক হচ্ছে তার ইমপ্রেশন, আর এক হচ্ছে তার আইডিয়াস। ইমপ্রেশন মানে হচ্ছে ছাপ, এবং আইডিয়াস মানে হচ্ছে ধারণা। অর্থাৎ এই দুটো জিনিস দিয়েই মনের গঠন। এবং তিনি এই ইমপ্রেশনকে একটা বেসিক এলিমেন্ট হিসেবে বলেছেন, যে মনের যে লাইফ বা মেন্টাল লাইফের এটা একটা বেসিক এলিমেন্ট। এবং তিনি তার প্রেজেন্ট ডের কিছু রকম এক্সাম্পল আমাদের দিয়ে গেছেন, এবং বিভিন্ন পারসেপশনের দিক থেকে কিভাবে আমরা মেন্টাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে এইগুলো অনুভব করছি, সেগুলো তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। তার বিখ্যাত ল হচ্ছে, তিনটে ল তিনি বলে গেছেন। এক হচ্ছে ল অফ অ্যাসোসিয়েশন, যেটাকে বলা হচ্ছে যে রিজেম্বলেন্স অর সিমিলারিটি, মানে হচ্ছে মিল, কিভাবে এই দুইয়ের মধ্যে মিল আছে বা কোন কোন জায়গায় সেই মিল অবস্থিত, সেইগুলোকে সম্পূর্ণভাবে চিহ্নিত করার একটা চেষ্টা। এবং কন্টিগুইটি ইন টাইম অ্যান্ড স্পেস, সেটাও খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ
কিভাবে তার সংলগ্নতা রয়েছে তার সময় এবং জায়গার ওপর দিয়ে, টাইম অ্যান্ড স্পেস, এটাও কিন্তু তিনি বোঝাবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই রিজেমব্লেন্স অফ সিমিলারিটি, এই যে তিনটে ল এর কথা বলেছেন, এক হচ্ছে রিজেমব্লেন্স অফ সিমিলারিটি, দ্বিতীয়ত হচ্ছে কন্টিগুইটি ইন দ্য টাইম অ্যান্ড স্পেস, এবং 3 নম্বর হচ্ছে যে দ্য কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট হচ্ছে যে তার কারণ এবং তার প্রভাব। এই তিনটে ল এর মাধ্যমে তিনি কিন্তু এই অ্যাসোসিয়েশনিজমের যে আইডিয়া, তিনি খুব সিম্পল ভাবে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন। এবং এই ল অফ কন্টিগুইটিতে তিনি বলেছেন যে কিভাবে কন্টিগুয়াস যে দুটো যে মূল ধারণা, যে আইডিয়া এবং এক্সপিরিয়েন্স হচ্ছে সময়ের মাধ্যমে, সেগুলো কিভাবে আমরা কাজে লাগাচ্ছি। এবং অবশ্যই ল অফ কজ অ্যান্ড এফেক্ট মানে হচ্ছে কারণ এবং প্রভাব, সে দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, কিসের কারণে আমরা কাজটা করছি এবং কাজের কি প্রভাব পড়ছে, সেই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ডেভিড হিউমের নানান রকম মেকানিস্টিক ফ্রেমওয়ার্ক দেখেছি, এবং সেখানে এম্পিরিসিজম এর নানান রকম মিল পেয়ে যাচ্ছি, এবং অ্যাসোসিয়েশনিজমের যে ডেভেলপমেন্ট বা শুরুর যে দিকগুলো, সেগুলো খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করে গেছেন। তারপর আসবে ডেভিড হার্টলি। ডেভিড হার্টলির সময়সীমা হচ্ছে 1705 থেকে 1757, এবং তিনি কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি এই যে ফান্ডামেন্টাল লজ অফ অ্যাসোসিয়েশনকে তিনি বোঝাতে চেয়েছেন। কিছু রিপিটেশনের কথা তিনি উল্লেখ করেছেন। কিসের রিপিটেশন? না, বরং যে রিপিটেশন অফ যে একটু আগে যে লটার কথা বললাম, সেটা হচ্ছে ল অফ কন্টিগুইটি। এইটার রিপিটেশন কিন্তু তিনি এই তার ডেভিড হার্টলের কাজের মধ্যে আমরা দেখতে পাই। সেখানে ফান্ডামেন্টাল লজ অফ অ্যাসোসিয়েশন হিসেবে তিনি এর নতুন নামাঙ্কিত করেছেন। এবং এই ল এর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, এক হচ্ছে স্মৃতি বা মেমরি, দ্বিতীয়ত হচ্ছে রিজনিং অর্থাৎ কি তার মানে, ইমোশন অর্থাৎ তার আবেগ, এবং ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি অ্যাকশন। ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি অ্যাকশন হচ্ছে এমন অ্যাকশন যেগুলো কিন্তু ভলেন্টারি অর্থাৎ যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি এবং চেষ্টা করলে সেটা কম বেশি করা যায়, বা ইনভলেন্টারি অ্যাকশন হচ্ছে যেগুলো আমরা নিজেরা নিজেদের ইচ্ছা শক্তি হিসেবে বন্ধ বা কম বেশি করতে পারি না। অর্থাৎ এই দুরকম অ্যাকশনকেই তিনি এই ব্রিটিশ এম্পিরিসিজমের মধ্যে দিয়ে আমাদের তুলে ধরেছেন। এবং এই কন্টিগুইটি তার মতে হচ্ছে যে এমন একটি আইডিয়া বা এমন একটি ইচ্ছা যেখানে আমরা সেন্সেশন বা সংবেদনকে তুলে ধরছি এবং সেটার সাথে কিভাবে অ্যাসোসিয়েট করছি যে অন্য জায়গাগুলো, অর্থাৎ তার কানেকশনের কথা কিন্তু খুব বারে বারে আমরা দেখেছি ডেভিড হার্টলের কাজের মধ্যে দিয়ে বা রিসার্চের মধ্যে দিয়ে। এখানে তিনি জ্ঞান বা নলেজকে বারে বারে বোঝাতে চেয়েছেন। একেবারে শুরুতে তিনি বলছেন কোনো শিশু কিন্তু একেবারে জন্মের সময় কিন্তু কোনো জ্ঞান সে আহরণ করে না, কিন্তু যত দিন যায় সে আস্তে আস্তে তার সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু নানান রকম জ্ঞান আহরণ করতে থাকে। এটাই মোটামুটি আমরা হার্টলের কাজের মধ্যে থেকে পেয়ে থাকি। এবং সেই শিশুটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার যে বিভিন্ন কমপ্লেক্স মেন্টাল কানেকশন হচ্ছে, নানাবিধ নানা মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে, আলাপ হচ্ছে, সেখান থেকে সে কিছু শিখছে। তাছাড়া তার বয়সের সঙ্গে সঙ্গেও তার নির্দিষ্ট কিছু শিক্ষার দ্বারা সে নানান রকম ভাবে জ্ঞান আহরণ করছে। তাহলে এটাই ছিল জন লকি হার্টলের নির্দিষ্ট কিছু কাজ, যেটা কিনা তিনি জ্ঞান কিভাবে আহরণ করে সেটাকে তিনি বর্ণনা করেছেন। এরপর আসছে জেমস মিল। জেমস মিল এমন একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু মেকানিস্টিক অ্যাপ্রোচ দিয়ে আমাদের বুঝিয়েছেন। অর্থাৎ
কিভাবে যান্ত্রিক ভাবে আমরা মানুষের মনকে বুঝতে পারি যন্ত্রের মধ্য দিয়ে, অর্থাৎ যেখানে একটা ডিরেক্টনেস আছে কোন দিকে বা কিভাবে, এবং কম্প্রিহেনশন রয়েছে, এই দুটোর মাধ্যমে কিন্তু তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে মানুষের মন কিভাবে চলে। এর মধ্যে বলে রাখি যে জেমস মিলের সময়সীমা হচ্ছে 1773 থেকে 1836। এই সময়সীমার মধ্যে তিনি ইলিউশন অর্থাৎ যে পারসেপশনের একটি বিখ্যাত যে স্তর ইলিউশন, সেটাকে তিনি বোঝাবার চেষ্টা করেছেন, এবং এই ইলিউশন যে প্রত্যেকের মধ্যে যে অবশ্যম্ভাবী সেটাও তিনি তুলে ধরেছেন, এবং জীবনকে একটা মেশিনের সঙ্গে যন্ত্রের সঙ্গে তিনি তুলনা করে দেখিয়েছেন কিভাবে মানুষের মন চলছে, এবং তার যে এক্সটার্নাল যে স্টিমিউলি অর্থাৎ তার বহিরাগত যে কিভাবে সে দিনের পর দিন নানান রকম এক্সপিরিয়েন্স বা পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা থেকে কত কি যে শিখছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা আমরা জেমস মিলের এই চিন্তা শক্তি থেকে এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাই। তার বিখ্যাত কাজের মধ্যে একটা হচ্ছে যে অ্যানালিসিস অফ দ্য ফেনোমেনন অফ দ্য হিউম্যান মাইন্ড, যেটা 1829-এ তিনি প্রপোজ করেছিলেন, এবং সেখান থেকেই আমরা এই স্টাডি অফ মাইন্ডটা দেখতে পাই, এবং তার বিভিন্ন এলিমেন্টারি যে কম্পোনেন্ট সেগুলো তিনি এক এক করে এখানে তুলে ধরেছেন, এবং মনের যে কমপ্লেক্স যে ফেনোমেনন সেগুলো তিনি কিছু মেথডের মাধ্যমে সেই কমপ্লেক্সিটিকে খুব সরলভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে জেমস মিলের যে বিখ্যাত যে কাজ সেটা হচ্ছে অ্যানালিসিস অফ ফেনোমেনা অফ হিউম্যান মাইন্ড, সেখানে আমরা তার এই যে অ্যাসোসিয়েশনিজমের বিভিন্ন দিক আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। এরপর আসছে যে জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল এমন একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু এই জেমস মিলের ছেলে হচ্ছে, এবং তিনি 1806 থেকে 1873 এই তার সময়সীমা, এবং তার এই যে ভিউজ বা তার যে চিন্তা বা আইডিয়া যে অ্যাসোসিয়েশনিজম বা এম্পিরিসিজমের, সেখানে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু এম্পিরিসিস্টদের খুব বেশি তাদের কথা খুব বেশি নেননি, কিন্তু তার বাবার কথা অর্থাৎ তার ফাদারের কথা তিনি কিন্তু অবশ্যই গ্রহণ করেছেন, যে এটা একটা মেকানিস্টিক পজিশন বা এই যন্ত্রের সঙ্গে যে রিলেশনশিপ সেটা তিনিও কিন্তু তার বিভিন্ন আইডিয়া বা সাজেশনের মধ্যে তুলে ধরেছেন বা দেখিয়েছেন, এবং তিনি বলেছেন যে মাইন্ড যেন তার জায়গায় একটা অ্যাক্টিভ রোল প্লে করে সব সময়, এবং সেটা চিন্তার মাধ্যমে, এটা নানান রকম ওপিনিয়ন বা ইচ্ছা শক্তিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে ইত্যাদি। এবং এই জন স্টুয়ার্ট মিল কিন্তু তার খুব সহজভাবে যে তার আইডিয়াস গুলো দিয়েছেন কিসের ওপরে না এই অ্যাসোসিয়েশনিজমের উপরে, যেখানে বিভিন্ন কমপ্লেক্স আইডিয়াসকে তিনি খুব সরলভাবে তার কোয়ালিটি গুলোকে এক এক করে আমাদের বুঝিয়েছেন, এবং তার এই সিম্পল আইডিয়াস গুলোকে বোঝানোর ক্ষেত্রে যে নতুন যে কোয়ালিটির উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ সিনথেসিস। সেই ক্রিয়েটিভ সিনথেসিস তিনি এমন একটি মেন্টাল এলিমেন্টের কথা উল্লেখ করেছেন যেখানে তিনি একটা কম্বিনেশন করেছেন, অর্থাৎ কম্বাইন টু প্রডিউস একটা ইউনিক কোয়ালিটি জায়গা তিনি দেখিয়েছেন, এবং সেই ইউনিক যে আলাদা রকম ভাবে যে জায়গাটা সেটাকে তিনি নাম দিয়েছেন যে ক্রিয়েটিভ সিনথেসিস। তাহলে জন স্টুয়ার্ট মিলের এই ক্রিয়েটিভ সিনথেসিস অত্যন্ত নামকরা এবং গুরুত্বপূর্ণ। এখানে আমরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ আইডিয়াস গুলো কিভাবে একের পর এক তিনি দেখিয়েছেন, তার কেমিস্ট্রির মাধ্যমে কিছু রিসার্চ তিনি করেছেন যেগুলো বিখ্যাত
রাসায়নিক যে কেমিস্ট্রির যে রিসার্চ, তার মধ্যে তিনি এই মডেলের কথা দেখিয়েছেন, যেখানে এম্পিরিসিস্টের এই ফিজিক্স আর মেকানিক্স এর কিন্তু অবশ্যই উল্লেখ আছে, এবং এই কেমিক্যাল সিনথেসিসের কিন্তু কিছু কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে, সেখানে কিন্তু এই কোয়ালিটিস গুলোকে আলাদা আলাদা ভাবে তুলে ধরা হয়েছে। এবার জন স্টুয়ার্ট মিল, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যে তিনি কেমিক্যাল সিনথেসিসকে কিভাবে হিউম্যান মাইন্ডের সঙ্গে বা কমপ্লেক্স আইডিয়াজ এর সঙ্গে কিভাবে সেই রিলেশনশিপটা হতে পারে, সেটা তিনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। এরপর আসছেন আলেকজান্ডার বেন। আলেকজান্ডার বেন তিনি এমন, তাহলে আরেকটা জিনিস আমি বলে রাখি, জন স্টুয়ার্ট মিল তিনি কিন্তু একটা মেন্টাল কেমিস্ট্রি আমাদেরকে দেখিয়েছেন, অর্থাৎ কেমিস্ট্রি আর সাইকোলজি, তার যে মিল এবং মনের যে বিভিন্ন দিকগুলো, ঠিক কেমিস্ট্রির যে রিসার্চ বা কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেখান থেকে তিনি খুব সুন্দরভাবে সেটাকে তুলে ধরেছেন বা বোঝাবার চেষ্টা করেছেন। এবার আসছে আলেকজান্ডার বেইনের কথা। এই আলেকজান্ডার বেইন হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু জন স্টুয়ার্ট মিলের অনেক রকম আইডিয়া গুলোকে খুব গুরুত্ব দিয়েছেন, এবং তার এই মেন্টাল কেমিস্ট্রি কিন্তু তিনিও গঠন করেছেন নতুন ভাবে, এবং তিনি এটিকে 3 ভাগে আমাদেরকে দেখিয়েছেন। কি কি? তিনি কিন্তু এই কেমিস্ট্রিকে 3টে নাম দিয়েছেন কম্পোনেন্ট হিসেবে। কি কি নাম? এক হচ্ছে যে ফিলিং, ভলিউশন এবং ইন্টেলেক্ট। এই ফিলিং অর্থাৎ অনুভূতি, ভলিউশন মানে ইচ্ছে, আর ইন্টেলেক্ট হচ্ছে অবশ্যই বুদ্ধি। এই 3টে জিনিসের প্রভাব, এই 3টে যে কম্পোনেন্টের কথা তিনি বলেছেন, তিনিও কিন্তু মেন্টাল কেমিস্ট্রির কথাটা অবশ্যই তিনি গুরুত্ব দিয়েছেন, এবং তিনি একেবারে আলাদা করে আমাদের দেখিয়েছেন এই 3টে কম্পোনেন্ট কিন্তু আমাদের এই থটের মধ্যে দিয়ে রয়েছে। বেন নানান রকম লজ অফ অ্যাসোসিয়েশন তিনি দেখিয়েছেন বা তুলে ধরেছেন, সেখানে তিনি ল অফ কন্টিগুইটির কথা উল্লেখ করেছেন, যেটা আমরা আগেও পড়েছি, সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশনিজম, এবং সেখানে তিনি অ্যাকশন বা কোনো কাজের কথা উল্লেখ করেছেন, বা সেন্সেশনের কথা, বা কোন রকম ফিলিং এর কথা, অর্থাৎ অনুভূতির কথা তিনি তুলে ধরেছেন একসাথে, এবং একে তিনি ল অফ কন্টিগুইটি হিসেবে বর্ণনা করেছেন। এবং পরবর্তীকালে সেটাকে আমরা আবার আরেকটা ল উল্লেখ দেখতে পাই, সেটা হচ্ছে ল অফ ফ্রিকোয়েন্সি। কতবার যে সেটা অবস্থিত, সেটাও কিন্তু তিনি এই ল অফ ফ্রিকোয়েন্সিতে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তাহলে এই আলেকজান্ডার বেনের সময়সীমা হচ্ছে 1818 থেকে 1903। এই এই সময়সীমার মধ্যে তিনি এই যে ল অফ কন্টিগুইটি, ল অফ ফ্রিকোয়েন্সি কিভাবে আমাদের কাজে লাগছে এম্পিরিসিজমের, সেটা তিনি প্রকাশ করেছেন বা বুঝিয়েছেন। এবং তিনি এই যে ল এর মাধ্যমে, অর্থাৎ যে লজ অফ অ্যাসোসিয়েশন, সেটাকে তিনি আরো দুটো ল এর যোগ করেছেন, সেটা হচ্ছে ল অফ কম্পাউন্ড অ্যাসোসিয়েশন আর ল অফ কনস্ট্রাকটিভ অ্যাসোসিয়েশন। কম্পাউন্ড অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যেখানে যৌগিক একটা সমিতির আইন রয়েছে, এবং ল অফ কনস্ট্রাকটিভ অ্যাসোসিয়েশন যেখানে একটা গঠনমূলক আইন রয়েছে। এই দুটোই কিন্তু তিনি ব্যবহার করেছেন এই কম্পাউন্ড অ্যাসোসিয়েশনিজম বোঝাতে গিয়ে, এবং এই লজ অফ অ্যাসোসিয়েশনে তিনি এই দুটো ল এর কিন্তু আরো যোগ করে আমাদেরকে দেখিয়েছেন। এছাড়া বেন নানান রকম ভাবে ক্রিয়েটিভ এলিমেন্টকেও কিন্তু তিনি তার এই চিন্তা শক্তির মধ্যে বারে বারে দেখিয়েছেন, কিভাবে কনস্ট্রাকটিভ ভাবে আমরা চিন্তা শক্তিকে তৈরি করি এক এক করে, সেটাও কিন্তু তার এই ল অফ কনস্ট্রাকটিভ অ্যাসোসিয়েশনে
আমরা দেখতে পাই। এরপর তাহলে আমরা অনেক পরপর অনেক মহান ব্যক্তি, তাদের যে চিন্তা শক্তি, যে এম্পিরিসিস্ট, তাদের কথা এক এক করে দেখলাম। এরপর আসছে যে এম্পিরিসিজম ইন কন্টেম্পোরারি সাইকোলজি। সাইকোলজিতে এই এম্পিরিসিজমের যে অভিজ্ঞতাবাদী যে চিন্তা, যে জায়গাগুলো, সেগুলো এক এক করে কিভাবে তুলে ধরেছেন আমি দেখব। সেখানে প্রথম বলতে গেলে হারম্যান এবিঙ্গুয়াস এর কথা বলা উচিত। যেমন হারম্যান এবিঙ্গুয়াস, ইভান ইভান প্যাভলভ, তারপরে আসছেন এডউইন থর্নডাইক। এনারা হচ্ছেন এমন ব্যক্তিত্ব যারা কিন্তু শিক্ষার বিভিন্ন রকম থিওরি মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশনিজমের কথা বারবার বুঝিয়েছেন। এই হারম্যান এবিঙ্গুয়াস হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি অ্যাসোসিয়েশনিজমকে একেবারে শুরুর দিক থেকে একটি বিখ্যাত তার যে ননসেন্স সিলেবাল, তার জায়গা কিন্তু আমাদেরকে প্রথম এই হারম্যান এবিঙ্গুয়াসের দ্বারাই আমরা কিন্তু সেটা সম্ভব হয় আমাদের জানতে। এবং সেখানে আমরা কিভাবে সেটা আমরা পড়ি, কিভাবে মনে রাখতে পারি, এবং কিভাবে মনে রাখার কিছু বিভিন্ন দিক, সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার এই প্রিন্সিপালস বা লজ এর মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। তার বিভিন্ন যে মেমারির দিকগুলো এবং যে শিক্ষার যে বিভিন্ন নিয়ম, সেগুলো কিন্তু তিনি এক এক করে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তার সময়সীমা হচ্ছে 1850 থেকে 1909। এই সময় সীমার মধ্যে তিনি নানান রকম স্টাডি বা রিসার্চ ওয়ার্ক করেছেন, যেখানে এই অ্যাসোসিয়েশনিজমের মূল জিনিসকে তিনি বিভিন্ন স্তর বা বিভিন্ন দিকে, যে ননসেন্স সিলেবাল নামক যে তিনি সূত্র দেখিয়েছেন, এবং সেই সিলেবালসের কিভাবে ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে যখন আমরা টিচনারের কিছু বক্তব্য দেখব, সেখানে তার স্টুডেন্ট উন্ড, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি, তাকে বলা হয় ফাউন্ডার অফ স্ট্রাকচারালিজম, অর্থাৎ স্ট্রাকচারালিজমের একেবারে শুরুর দিকে যে কর্ণধার তিনি। এবং তিনি কিন্তু এই ননসেন্স সিলেবালকে প্রথম আমাদের কাছে তুলে ধরেছেন। এবং প্রত্যেকটা মানুষের যে সারা জীবনের বা প্রত্যেক দিনের যে শিক্ষা, সেটা কিভাবে সম্ভব হচ্ছে, স্টিমিউলাস এবং রেসপন্স কিভাবে কাজে লাগছে, সেগুলো কিন্তু এক এক করে খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন। এবং তার বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মাধ্যমে তিনি যে 2300 সিলেবালস ব্যবহার করেছেন তার এই ননসেন্স সিলেবালস এর মধ্যে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তারপর আসছেন এই একজন মহান ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন ইভান প্যাভলভ। ইভান প্যাভলভের সময়সীমা হচ্ছে 1849 to 1936। তিনি একজন রাশিয়ান ফিজিওলজিস্ট, এবং তার বিখ্যাত এসআর কানেকশন হচ্ছে একটা এমন অ্যাসোসিয়েশনিজমের একটা দিক বা আইডিয়া আমাদের তিনি দেখিয়েছেন। এবং একটি কুকুরের ওপর তিনি যে রিসার্চ ওয়ার্ক করেছেন, এবং তার যে স্যালাইভা বা লালাকে কিভাবে তিনি তার যে কাজে লাগানো যায় বা শিক্ষার মাধ্যমে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি দেখিয়েছেন। এবং তার রিসার্চ ওয়ার্কের মধ্যে আমরা কন্ডিশন রিফ্লেক্সের কথা বারবার দেখতে পাই। এবং কন্ডিশন রিফ্লেক্স বলতে কি বোঝানো হয়, সেটাও কিন্তু তার এই হিস্ট্রির মধ্যে আমরা বিভিন্ন সাইকোলজির যে দিকগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ স্যালাইভা হচ্ছে এমন একটি রাসায়নিক যে অর্গানের দ্বারা সেটা তৈরি, এবং যে কোনো খাদ্যের গন্ধ বা খাদ্যের যদি সে চোখে দেখতে পায় সে কুকুরটি, তার সঙ্গে সঙ্গে যে স্যালাইভেশন বা লালা যে সিক্রিশন তৈরি হয়, এবং সেটার বাড়া কমা কিভাবে আলো জ্বলা বা বেল বাজার সঙ্গে তার কিভাবে রিলেশন বা সম্পর্ক তৈরি করা, সেটা প্রথম ইভান প্যাভলভ কিন্তু আমাদের তার বিখ্যাত রিসার্চ ওয়ার্কের মধ্যে দেখিয়েছেন।
এবং বিভিন্ন সাইকিক রিফ্লেক্সের কথাও তিনি উল্লেখ করেছেন, যেখানে এই ল্যাবরেটরি যে ডগের ওপরে তিনি স্টিমিউলিটাকে বাড়া বা কমানোর ওপরে তার যে একটা প্রেস অফ লিভার, অর্থাৎ সেই একটা বোতাম টিপলেই যে খাদ্য তৈরি হচ্ছে বা মাংসের টুকরোর সঙ্গে সঙ্গে উপস্থিত হচ্ছে, এবং পরবর্তীকালে সেই বোতাম টেপা এবং যে আলো যে দুটো একসাথে যখন সে পাচ্ছে তখনই সে খাবারটা পাচ্ছে ইত্যাদি। এইভাবে তিনি এই আনকন্ডিশন রিফ্লেক্স বা আনকন্ডিশন রেসপন্সের কথা তিনি ইভান পাভলভ তার কাজের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। তাহলে এই স্যালাইভেশন অর্থাৎ কিভাবে সে খাদ্যের মাধ্যমে সে কিভাবে তার সাইকিক রিফ্লেক্স হচ্ছে এবং কিভাবে তার স্টিমিউলি অর্থাৎ এখানে তার স্টিমিউলি এবং রেসপন্স এই দুটো কিভাবে কাজ করছে, সেগুলো কিন্তু তার বিখ্যাত এই রিসার্চ ওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই। এবং তার কিছু বেসিক যে জায়গাগুলো তিনি তুলে ধরেছেন, এক তো হলো আনকন্ডিশন রিফ্লেক্স বা ইনেট আনকন্ডিশন রিফ্লেক্স, যেটা হচ্ছে যে খাদ্য দেখলেই যে তার যে লালার যে সিক্রিশন স্যালাইভেশন যে সিক্রিশন হচ্ছে সেটা যেরকম আনকন্ডিশন একটা রিফ্লেক্স, এবং পরবর্তীকালে কন্ডিশন রিফ্লেক্স যেটা সেটাও কিন্তু যে সাইকিক রিফ্লেক্স সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার কাজের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন বা বুঝিয়েছেন। এবং এই যে কন্ডিশনিং যেটা সেটা কিভাবে মাপা যায় বা কোয়ান্টিফিকেশন সেটাও কিন্তু আমরা তার এই রিসার্চ ওয়ার্কের মধ্যে দেখতে পাই। সেখানে ফরগেটিং বা ভুলে যাওয়ারও কিন্তু একটা জায়গা প্রকাশ পেয়েছে, যে ফরগেটিং অফ অ্যাসোসিয়েশনিজম। এবং প্যাভলভের এই টেম্পোরারি যে ক্ষণস্থায়ী যে রিলেশনশিপ যে কন্টিগুইটির মধ্যে বা অ্যাকুইজিশন অফ অ্যাসোসিয়েশনের মধ্যে, সেটা কিন্তু আমরা তার বিখ্যাত রিসার্চ ওয়ার্কের মধ্যে দেখতে পাই। এরপর আসছেন এডওয়ার্ড লি থর্নডাইক। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তিনি কিন্তু বিভিন্ন সাইকোলজিক্যাল ফেনোমেনাকে এই তার বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, এবং তিনি এমন একজন রিপ্রেজেন্টেটিভ অফ অ্যাসোসিয়েশনিজম যে তিনি কিন্তু অ্যানিমালের ওপরে জন্তুর ওপরে তাদের মনস্তাত্ত্বিক দিক থেকে সেটাকে বড় করার জন্য তিনি কিন্তু তার রিসার্চ ওয়ার্কের মধ্যে দেখিয়েছেন। সেখানে কি কি জিনিসের উপস্থিত আমরা দেখতে পাই, এক হচ্ছে যে মেকানিস্টিক যে পদ্ধতি, যান্ত্রিক যে পদ্ধতি সেটা তিনি দেখিয়েছেন। তাছাড়া আসছে কিছু লার্নিং এর থিওরি তত্ত্ব, সেগুলো কিন্তু আমরা তার এই রিসার্চ ওয়ার্কের মধ্যে তার ব্যবহারিক দিক থেকে অর্থাৎ বিহেভিয়ারের দিক থেকে আমরা সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারি বা দেখতে পাই। তারপর এই এডওয়ার্ড লি থর্নডাইকের পর আমরা আসছি যে তার খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্টাডি অফ অ্যাসোসিয়েশন বা কানেকশনিজম, যেখানে তিনি কিছু সিচুয়েশন বা নির্দিষ্ট কিছু সিচুয়েশনের কথা বলেছেন বা রেসপন্সের কথা বলেছেন, যেখানে কি কি রয়েছে। এক হচ্ছে রেডিনেসের রেসপন্স, আরেক হচ্ছে যেটা যে কাজটাকে বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ ফেসিলিটেশন অর ইনহিবিশন দুটোই করাচ্ছে রেসপন্সকে ইত্যাদি। এবং তাহলে এডওয়ার্ড লি এর দেখলাম 1874 থেকে 1949 তার এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন রকম ল এর উল্লেখ করেছেন তার রিসার্চ ওয়ার্কের মধ্যে। এক হচ্ছে ল অফ এফেক্ট, আরেক হচ্ছে ল অফ এক্সারসাইজ এবং ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ। তাহলে এই কন্টেম্পোরারি রোল অফ অ্যাসোসিয়েশনে আমরা দেখলাম বিভিন্ন দিক থেকে তারা কিভাবে স্টিমিউলি এবং রেসপন্সের মাধ্যমে কিছু মেথডিক্যাল কিছু টুল ব্যবহার করেছেন, এবং কিভাবে দেখিয়েছেন যে এই বিভিন্ন দিক থেকে অ্যাসোসিয়েশনিজমের যে প্রিন্সিপাল আমরা জ্ঞান আহরণের দিকে এই সাইকোলজিতে বা মনস্তাত্ত্বিক দিকে বিভিন্ন থিওরিতে কাজে ব্যবহার করা হয়,
বা কিছু রকম অ্যাপ্লিকেশনেও অবশ্যই ব্যবহার করা হয়। তাহলে এই অ্যাসোসিয়েশনিজম কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটি খুব সিম্পলেস্ট যে পদ্ধতি বা আইডিয়া যেটা আমরা এই ইউনিটের মধ্যে দেখতে পেলাম। পরবর্তী এই ইউনিটের পরে আমরা দেখব সেটা হচ্ছে যে স্ট্রাকচারালিজম। এই স্ট্রাকচারালিজম হচ্ছে ইউনিট 4 যেটা আমরা পড়ব। স্ট্রাকচারালিজম ঠিক অ্যাসোসিয়েশনিজমের পরেই যে স্কুল সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম, এবং সেটারও কিন্তু অত্যন্ত রকম ভাবে একটি গুরুত্বপূর্ণ থিওরি হিসেবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, যেমন শিক্ষার মাধ্যমে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেখানে বিশিষ্ট ব্যক্তিত্ব হচ্ছেন হেলমার্স্ট, ফেকনার, উন্ড, এবং তাদের অনেক রকম যে সাবজেক্ট ম্যাটার রয়েছে, অর্থাৎ টিচনারের বিখ্যাত যে কনসাস এক্সপিরিয়েন্স, তারপর আসছে ইন্ট্রোস্পেকশন বা মেকানিস্টিক অ্যাপ্রোচ, তারপর আসছে এলিমেন্টস অফ কনসাসনেস, এবং অবশ্যই তাদের কিছু ক্রিটিসিজম বা অন্য অন্য যে মনস্তাত্ত্বিকরা তারা কিন্তু এদের এই চিন্তা শক্তিকে অবশ্যই গুরুত্ব দেয়নি এবং বিভিন্ন জায়গায় তাদের ভুল বা ভ্রান্তিকে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে তবুও কিন্তু তাদের এই স্ট্রাকচারালিজমের যে কন্ট্রিবিউশন রয়েছে বিভিন্ন মনস্তাত্ত্বিক যে থিওরিতে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা স্ট্রাকচারালিজমের যে একেবারে স্ট্রাকচারালিজম কথাটার অর্থ হচ্ছে কাঠামোবাদ, অর্থাৎ কিভাবে এই কাঠামো দিয়ে তারা কিন্তু এই মনস্তাত্ত্বিক দিকগুলোকে আমাদের কাছে তুলে ধরেছেন। এখানে প্রথম যে ব্যক্তিত্ব আমরা দেখব স্ট্রাকচারালিজমের, সেটা হচ্ছে যে এডওয়ার্ড এডওয়ার্ড ব্র্যাডফোর্ড টিচনার। তিনি 1867 থেকে 1927 এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন দিক থেকে এই স্ট্রাকচারালিজমের যে বিভিন্ন আইডিয়াস বা এম সেগুলোকে এক এক করে দেখিয়েছেন। কারণ হিসেবে বলা যেতে পারে যে তিনি চেয়েছেন যে কনসাসনেস কিভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা বা বেসিক এলিমেন্ট হিসেবে রয়েছে সেইটা এক। দ্বিতীয়ত হচ্ছে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে বেসিক এলিমেন্ট গুলো কি করে কম্বাইন হচ্ছে একের সঙ্গে এক, এবং তৃতীয়ত তিনি দেখিয়েছেন কিভাবে এই কানেকশন করা হচ্ছে এই কনসাসনেসের সঙ্গে, অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম সেগুলোর যে বিভিন্ন দিক সেগুলো কিভাবে আমাদের বিহেভিয়ারের সঙ্গে কানেকশন রয়েছে। তাহলে তিনি স্ট্রাকচারালিজমকে কিছু ডেফিনেশন দিয়েও কিন্তু আমাদের বুঝিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন যে সাইকোলজি ইজ আ অ্যানালিটিক স্টাডি অফ জেনারেলাইজড অ্যাডাল্ট নর্মাল হিউম্যান বিং অর হিউম্যান মাইন্ড থ্রু ইন্ট্রোস্পেকশন। তাহলে এই প্রথম ইন্ট্রোস্পেকশন কথাটার কিন্তু একটা খুব সুন্দর জায়গায় প্রথম এই স্ট্রাকচারালিস্টরাই কিন্তু আমাদেরকে বুঝিয়ে এসছেন। এখানে কিছু অ্যান্টিসিডেন্ট অফ স্ট্রাকচারালিজম আমরা দেখব। সেখানে হেলমার্স্ট ফেকনারের কথা আমরা পড়ব। তার 1858 এ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি ছিলেন হারমান ভন হেলমার্স্ট, এবং তিনি কিন্তু তার যে ফিজিওলজিক্যাল যে ল্যাবরেটরিতে সেখানে মোটামুটি 13 বছর ধরে নানান রকম বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মাধ্যমে তিনি এই স্ট্রাকচারালিজমের বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে সেন্সারি ফিজিওলজি খুব একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত, এবং টিচনার অ্যাডাপ্ট করেছিলেন বিভিন্ন মেথড। কার বিভিন্ন মেথড না, উইলিয়াম উন্ডের নানান রকম মেথড তিনিও কাজে লাগিয়েছিলেন এই স্ট্রাকচারালিজম বোঝানোর জন্য। এবং 1860 তে কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হিসেবে ধরা হয় 15 বছর ধরে উন্ড কিন্তু বিভিন্ন মনস্তাত্ত্বিক যে রিসার্চ ওয়ার্ক হয় বা কাজের মধ্যে তিনি গ্যাস্টভ থিওডর ফেকনার প্রথম সাইকোফিজিক্স নামক
যে এলিমেন্টস অফ সাইকোফিজিক্স নামক একটি বই পাবলিশ করেছিলেন, এবং তার মধ্যে তিনি বিভিন্ন যে ফিজিক্স এবং সাইকোলজিকে কিভাবে এক্সপেরিমেন্টাল বেসিসে তিনি কিভাবে রিলেট করেছেন সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এবং টিচনার কে অনেক সময় বলা হয় যে ফাদার ফেকনার অ্যাজ আ ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। ফেকনারকে অনেক সময় এক্সপেরিমেন্টাল অর্থাৎ যে পরীক্ষামূলক যে মনোবিজ্ঞান তার পিতা স্বরূপ আমরা দেখি। কেন না, ফেকনার নানান রকম ভাবে ইনফ্লুয়েন্স করেছেন যে এক্সপেরিমেন্টাল মেথড গুলো হচ্ছে স্ট্রাকচারালিজমের মূল তথ্য, অর্থাৎ এক্সপেরিমেন্টাল পরীক্ষামূলক ভাবেই কিন্তু আমরা মনোবিজ্ঞানকে বুঝতে পারি বিভিন্ন ল্যাবরেটরির মাধ্যমে। এর মধ্যে বলতে হয় উইলেম উন্ড, তিনি 1832 থেকে 1920 তার সময়সীমার মধ্যে তিনি বিভিন্ন ডোমেনস অফ যে সাইকোলজি তিনি এক এক করে তার মেথোডোলজির দিকটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেখানে ফিজিক্সের অবস্থান আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এই সমস্ত দিকগুলোই কিন্তু আলাদা আলাদা ভাবে চিহ্নিত হয়েছে। এবং তার মেথড অফ ইন্ট্রোস্পেকশনের কিন্তু একটা উল্লেখ আছে। এই মেথড অফ ইন্ট্রোস্পেকশন হচ্ছে প্রথম যে জায়গা, সেটা কিন্তু এই স্ট্রাকচারালিজম দিয়েই শুরু। এবং উইলিয়াম উন্ড তিনি পরবর্তীকালে তার টিচনার ইউনাইটেড স্টেটসে নানান রকম তার এই কাজের মাধ্যমে আমাদের দেখিয়েছেন কন্টেন্ট সাইকোলজিতে কি কি জিনিস রয়েছে এবং তার কি এম বা সেই স্টাডি আমাদেরকে তুলে ধরেছেন, এবং মেন্টাল স্ট্রাকচারকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কিসের ওপর না স্ট্রাকচারাল সাইকোলজি হিসেবে। তার এই লেখার মাধ্যমে এই স্ট্রাকচারাল সাইকোলজি 1898 তার এই লেখার মাধ্যমে আমরা বিভিন্ন ইন্ট্রোস্পেক্টিভ যে জায়গাগুলোকে আমরা দেখে থাকি। তারপর এখানে তিনি আবার কিছু কেমিস্ট্রি অফ কনসিয়াসনেস এর কথা তিনি তুলে ধরেছেন এবং সেই কনসিয়াসনেসকেও বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছেন। এই দ্য সাবজেক্ট ম্যাটার অফ এই টিচনার স্ট্রাকচারালিজম কিন্তু কিছু ভাগে ভাগ করা আছে এই ইউনিটে। তার প্রথম দিক হচ্ছে দ্য কন্টেন্ট অফ কনসিয়াস এক্সপিরিয়েন্স। এই কনসিয়াস এক্সপিরিয়েন্স হচ্ছে এমন একটি জায়গা যেখানে সচেতনমূলক অভিজ্ঞতা আমরা দেখতে পাই, অর্থাৎ আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স যখন সচেতন ভাবে আমরা সেটাকে অনুভব করছি সেগুলোই কিন্তু আমাদের জ্ঞান বা সেগুলোই আমাদের স্টোর হচ্ছে এবং পরবর্তীকালে সেখান থেকেই আমরা বিভিন্ন দিক বা বিভিন্ন জায়গাকে প্রবলেম সলভিং বা ইত্যাদি জায়গাগুলোকে আমরা সহজেই করতে পারছি। তাহলে এই যে ফেনোমেনা সেটা কিন্তু এই প্রথম এনার টিচনারের কাছ থেকেই আমাদের জানা। তিনি বিভিন্ন ফিজিক্সের নানান রকম জায়গাকে তুলে ধরেছেন যেখানে তিনি ইন্ট্রোস্পেকশনের কাজ দেখিয়েছেন এবং তার বিখ্যাত বই হচ্ছে যে টেক্সট বুক অফ সাইকোলজি, যেখানে টিচনার নানান রকম তার এক্সপিরিয়েন্সের কথা বলেছেন। কিসের ওপর না, এক হচ্ছে যে এক্সপিরিয়েন্স ডিপেন্ডেন্ট এক্সপিরিয়েন্স আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপিরিয়েন্স। এই দু রকম এক্সপিরিয়েন্সের কথা তিনি তুলে ধরেছেন তার এই বইয়ের মাধ্যমে এবং তিনি স্টিমিউলাস এরারের কথাও বলেছেন, কিছু ভুল যেগুলো আমাদের খুব সহজেই ধরা পড়ছে সেটাকেও তিনি উল্লেখ করেছেন এবং কিছু ভাষা, সেই ভাষা দিয়ে আমরা কনসাসনেসকে কিভাবে বোঝাতে পারছি, অর্থাৎ সচেতনমূলক যে অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনে অহরহ আমরা পাচ্ছি সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তার এই কনসিয়াসনেসের মাধ্যমে, যেখানে মনের মধ্যে নানান রকম যোগফল রয়েছে। কিসের যোগফল না, নানান রকম এক্সপিরিয়েন্সের যোগফল রয়েছে। সেই যোগফল হিসেবে আমরা একত্রে নানান রকম কাজ করতে সক্ষম হচ্ছি, যেটা নানান রকম চাইল্ড সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজিতে তিনি বিভিন্ন দিককে দেখিয়েছেন। এরপরে আসছি ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মদর্শন। এইটা ইন্ট্রোস্পেকশন
আত্মদর্শন প্রথম কিন্তু এই স্ট্রাকচারালিস্ট টিচনারের কাছ থেকেই আমরা এটা দেখতে পাই। এটার মানে হচ্ছে সেলফ অবজারভেশন, অর্থাৎ নিজেকে নিজে চেনা বা জানা বা দেখা। এই যে আত্মদর্শন, এটার মাধ্যমেই আমরা কিন্তু নানান রকম জ্ঞানের যে জায়গাগুলো সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। এখানে আরেকজন ব্যক্তিত্বর কথা অবশ্যই বলা প্রয়োজন, তিনি হচ্ছেন ওসওয়াল্ড কুলপি। তার যে এক্সটার্নাল ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ টিচনার যেটা বলেছেন যে ইন্ট্রোস্পেকশন হচ্ছে সিস্টেমেটিক যে এক্সপেরিমেন্টাল ইন্ট্রোস্পেকশন, সেটা কিন্তু এই ওসওয়াল্ড কুলপি কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। এবং তিনি টিচনার তার এই সাবজেক্টিভ বা কোয়ালিটেটিভ যে জায়গাগুলো, রিপোর্টগুলো, সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন, যেগুলো কুলপি ব্যবহার করেছেন তার রিসার্চ ওয়ার্কে। তারপর এই টিচনার উন্ডস এর কিছু যে জায়গাগুলো, অর্থাৎ আত্মদর্শনের কিছু গুরুত্বপূর্ণ জায়গা তিনি তুলে ধরেছেন, এবং তিনি বিভিন্ন সেন্সেশন এবং আমাদের বিভিন্ন ইমেজ অফ কনসাসনেস এর মাধ্যমে তিনি সাইকোলজির বা মনোবিজ্ঞানের এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আমাদের খুব সহজেই বুঝিয়েছেন। এবং পরবর্তী একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দ্য মেকানিস্টিক অ্যাপ্রোচ। এই মেকানিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে মেকানিস্টিক স্পিরিট অফ ফিলসফি, অর্থাৎ দর্শনের একটি বিখ্যাত জায়গা যেটা টিচনার তুলে ধরেছেন। এবং তিনি তার সাবজেক্ট ম্যাটার হচ্ছে রিএজেন্ট ইন দ্য রিসার্চ, এবং তিনি তার পাবলিশ করেছেন বিভিন্ন বইয়ের মাধ্যমে, যেখানে কেমিস্ট্রির অনেক জায়গাগুলো তিনি তুলে ধরেছেন, ডিটেক্ট করেছেন, এবং পরীক্ষা নিরীক্ষা স্বরূপ সেখানে দেখেছেন মনস্তাত্ত্বিক দিক থেকে সেটা কিভাবে সম্ভব হচ্ছে। তারপর এই মেকানিস্টিক অ্যাপ্রোচের মধ্যে আমরা দেখতে পাবো যে গ্যালিলিয়ান নিউটনের যে মেকানিক্যাল ভিউ, সেটাও কিন্তু এই মোটামুটি এই আইডিয়া থেকে আমরা দেখতে পাই যে তার যে চিন্তা শক্তি কিভাবে an idea that combined structuralism এর আস্তে আস্তে এই যে কনসেপ্ট গুলো যখন ডেপথ হয়ে গেল বা স্থিতি হয়ে গেল, তখন আস্তে আস্তে ফাংশনালিজমের জন্ম হলো, এবং এদের অনেক ক্রিটিক্সরা কিন্তু আস্তে আস্তে নতুন যে ফাংশনালিজম সৃষ্টি করলো। তাহলে এখানে অবশ্যই বলা দরকার যে ইমেজ অফ হিউম্যান অ্যাজ মেশিন এবং মেশিনের সঙ্গে যে মানুষের যে তুলনা করা হয়েছে, অর্থাৎ তার কিছু ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষা নিরীক্ষার স্বরূপ যে 12th সেঞ্চুরিতে কিভাবে সে কিরম ভাবে কাজ করতো বা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ গুলো টিচনারের খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং সেখানে এলিমেন্টস অফ কনসাসনেস একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই টিচনারের এই তিনটে যে গোলের কথা তিনি প্রকাশ করেছেন, এক হচ্ছে যে কিসের জন্য না কনসাসনেসটাকে আরো সিম্পল ভাবে যদি ছোট ছোট কম্পোনেন্ট হিসেবে ভাগ করে দেখা যায় সেইটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে বিভিন্ন ল গুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং তারই মাধ্যমে যে এলিমেন্ট রয়েছে কনসাসনেসের সেগুলো আমরা চিহ্নিত করতে পারি। এবং তৃতীয় হচ্ছে এই এলিমেন্ট গুলো যে ফিজিওলজিক্যাল কন্ডিশনের সঙ্গে জড়িত, সেটারও কিন্তু প্রকাশ কিভাবে সম্ভব হচ্ছে। তাহলে টিচনার বারে বারে তার রিসার্চের মধ্যে দেখিয়েছেন যে তিনটে এলিমেন্ট অফ স্টেট রয়েছে কনসাসনেসের। কি কি না, এক হচ্ছে সেন্সেশন, ইমেজেস এন্ড অ্যাফেক্টিভ স্টেটস। সেন্সেশন অর্থাৎ সংবেদন, ইমেজেস মানে ছবি বা প্রতিচ্ছবি, এবং অ্যাফেক্টিভ স্টেটস হচ্ছে সংবেদনশীল অবস্থা। এই তিনটেরই প্রকাশ কিন্তু আছে এবং সেটাকেই কিন্তু এলিমেন্টস অফ কনসাসনেস বলা হয়েছে। অর্থাৎ সেন্সেশন মানে হচ্ছে সেটা একটা বেসিক এলিমেন্ট অফ পারসেপশন হিসেবে ধরা হয়েছে, এবং আমরা কিছু ঘ্রাণ, কিছু চোখে দেখা, কিছু শব্দ শোনা,
কিছু এক্সপিরিয়েন্স বা অনুভূতি দিয়ে কিছু পারিপার্শ্বিক জগৎ থেকে কিছু নেওয়া, এই সমস্ত কিছু হচ্ছে সেন্সেশনের মধ্যে, অর্থাৎ সংবেদনের মধ্যে। এবং ইমেজের মধ্যে হচ্ছে নানান রকম আগে হয়ে যাওয়া স্মৃতিশক্তি থেকে কিছু প্রতিচ্ছবি যেন আমাদের মনে চিরকাল অবস্থিত হয়ে থাকে। এবং আফেক্টিভ স্টেটস হচ্ছে আমাদের ইমোশনের দিকটা, অর্থাৎ আবেগ, এবং সেই ভালোবাসা, রাগ, অনুরাগ, হেট্রেস, হ্যাপিনেস, আনন্দ, দুঃখ, স্যাডনেস, এই সমস্ত কিন্তু এই আফেক্টিভ স্টেটস এর মধ্যেই অবস্থিত। তার বিখ্যাত বইয়ের কথা এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অ্যান আউটলাইন অফ সাইকোলজি 1896 এ। সেই বিখ্যাত বইয়ের মধ্যে তিনি টিচনার, তিনি বলেছেন যে এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টস অফ সেন্সেশনকে তিনি তুলে ধরেছেন। এবং সেখানে তিনি তার রিসার্চ ওয়ার্ক প্রায় 44,500 ইন্ডিভিজুয়ালের উপরে নিয়েছেন। এই এতজন মানুষের উপর তিনি তার কাজ দেখিয়েছেন। এবং কি কিসের কাজ, সেটা হচ্ছে অডিটারি সেন্সেশনের কাজ তিনি দেখিয়েছেন 11,600 মানুষের উপর, এবং ভিজুয়াল সেন্সেশনের উপরও কাজ তিনি করেছেন। এবং বিভিন্ন দিক থেকে তার এই ল গুলো আমাদেরকে তুলে ধরেছেন। এবং অবশ্যই বলা দরকার, টিচনার তার খুব স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে তার এই উনশিয়ান যে অ্যাট্রিবিউট গুলো দেখিয়েছেন, সেটা হচ্ছে ইন্টেন্সিটি আর কোয়ালিটির উপরে, অর্থাৎ কতটা বা কতটা গুরুত্ব হিসেবে, এবং সেটা গুণমানটা কি রকম। এই দিক থেকে দেখতে গেলে তিনি বলেছেন যে তার এক্সপিরিয়েন্স অফ সেন্সেশনের মাধ্যমে, এক হচ্ছে কোয়ালিটি, এক নম্বর, অর্থাৎ গুণমান। তারপর আসছে যে ইন্টেন্সিটি, মানে তীব্রতা কতটা, এবং ডিউরেশন, অবশ্যই সময়কাল, আর ক্লিয়ারনেস মানে স্বচ্ছতা। তাহলে কোয়ালিটি হচ্ছে কিরকম ধরনের, অর্থাৎ গরম না ঠান্ডা, লাল বা নীল ইত্যাদি রং হিসেবে হতে পারে। ইন্টেন্সিটি অবশ্যই তার স্ট্রেংথ হিসেবে, শক্তি হিসেবে, তীব্রতা, বা তার উল্টো উইকনেস হতে পারে, লাউডনেস হতে পারে, অথবা তার ব্রাইটনেস হতে পারে ইত্যাদি সেন্সেশনের। তাছাড়া আছে ডিউরেশন। ডিউরেশন মানে হচ্ছে যে সময়কালে সেই জিনিসটা হচ্ছে, সেখানে কতটা সময় সেই সেন্সেশনটা অনুভব করছে। এবং ক্লিয়ারনেস হচ্ছে অবশ্যই তার স্বচ্ছতা, সে কতটা সুন্দরভাবে সেটা অ্যাটেনশন নিচ্ছে, এবং তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে কতটা জ্ঞান আহরণ করছে, যেটা পরবর্তীকালে সে ব্যবহার করতে পারবে। তাহলে এই চারটে দিক কিন্তু টিচনার আমাদের খুব সুন্দরভাবে দেখিয়েছেন, যেখানে এক এক করে তিনি বলেছেন কিভাবে সম্ভব হচ্ছে এই মেকানিস্টিক যে পদ্ধতি তিনি দেখিয়েছেন। এবার বলে রাখি যে বিভিন্ন ক্রিটিক্সরা কিন্তু এই স্ট্রাকচারালিজমের বিভিন্ন ক্রিটিসিজম আমরা দেখতে পাই, অর্থাৎ বিভিন্ন ভুল কিন্তু আমাদেরকে বিভিন্ন লেখার মাধ্যমে, অর্থাৎ টিচনারের এই পদ্ধতিগুলোকে বিভিন্নভাবে বারে বারে বলা হয়েছে। যে প্রথম বলা হয়েছে ইন্ট্রোস্পেকশন কে বিভিন্নভাবে ক্রিটিক্সের মাধ্যমে আটকানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে ইন্ট্রোস্পেকশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনোভাবেই প্রথমেই রয়েছে তার ডেফিনেশনের দিক থেকে, অর্থাৎ যে কিভাবে তার এক্সপেরিমেন্টাল কন্ডিশনের মধ্যে সে জিনিসটাকে বুঝতে পারছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে তার যদি অবজারভেশন ভালো না হয়, তাহলে কিন্তু সে তার এই নিজেকে বোঝার জায়গা, সেখানে একটা বাধার অবশ্যই সৃষ্টি করবে। তাহলে ইন্ট্রোস্পেকশন, সেখানে একটা, এটা একটা জেনেরিক টার্ম রয়েছে, যেখানে নির্দিষ্টভাবে কোনো স্পেসিফিক মেথডিক্যাল কোনো নিয়ম কানুন আমরা দেখতে পাচ্ছি না। ফলে এইখানে একটা ভুল আমরা স্ট্রাকচারালিজমের কিছু ক্রিটিক্সরা এখানে ধরেছেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে টিচনারের যে পদ্ধতি, সেখানে বিভিন্ন রকম ইন্ট্রোস্পেকশনের যে ব্যবহারিক দিক থেকে, অর্থাৎ যে ব্যক্তি বলছে যে সে তার ইন্ট্রোস্পেকশনের কি কি ভাষা,
সেই ভাষার একটু এদিক ওদিক হলেই কিন্তু সেখানে অনেক পরিবর্তন দেখা যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্রিটিক্সরা বলেন যে সেভাবেও একটা ইন্ট্রোস্পেকশনে নানান রকম প্রবলেম রয়েছে। তারপর আরেকটা ক্রিটিক্স আরেক রকম যে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা হয়েছে যে যে অবজারভার দেখছে তার কিছু রকম ল্যাবরেটরির যদি কোনো রকম গন্ডগোল থাকে বা সেখানে যদি কোনো রকম যান্ত্রিক গোলযোগের দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কাজের দিক থেকে অবশ্যই ঝামেলার সৃষ্টি হবে এবং সেখানে সম্পূর্ণ আমরা ডেটা পাবো না। তাহলে সে জায়গায় একটা ঝামেলা দেখতে পাচ্ছি। তারপরে ক্রিটিক্সরা আরো আর্গিউ করে যে ইন্ট্রোস্পেকশন হচ্ছে একটা ফর্ম অফ রেট্রোস্পেকশন এবং সেখানে মানে রেট্রোস্পেকশন অর্থাৎ যে পশ্চাৎ প্রসরণ যে জায়গা, সেগুলো কিন্তু এই ক্রিটিক্সরা তুলে ধরেন এবং তারা পরবর্তীকালে বোঝানো এবিংগজের ডেমনস্ট্রেশনটাকে বারবার দেখানো হয় এবং এক্সপেরিমেন্টটাকে বোঝানো হয় সেখানে কিভাবে ফরগেটিং হচ্ছে এবং সেখানে ইন্ট্রোস্পেকশনের কিছু সময়ের পরিবর্তনে কত রকম চেঞ্জ দেখা গেছে সেগুলো কিন্তু তুলে ধরা হয় এবং সেখান থেকে কিন্তু ফাংশনালিজমের জন্ম। তারপর ইন্ট্রোস্পেকশনের বিভিন্ন মেথডের কথা উল্লেখ করা হয়েছে, সেই মেথড গুলো কিভাবে সিগমন্ড ফ্রয়েডের আনকনশিয়াস মাইন্ড এর সঙ্গে যেমন সিগমন্ড ফ্রয়েড তিনি বুঝিয়েছেন আর্লি 20th সেঞ্চুরিতে যে মেন্টাল ফাংশনিং হচ্ছে আনকনশিয়াস মাইন্ডে যেভাবে চলছে, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু এই ইন্ট্রোস্পেকশন সেখানে একটি একেবারে উল্টো দিক থেকে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু ক্রিটিক্সরা বলছে যে কিভাবে সেটা সম্ভব। কারণ সিগমন্ড ফ্রয়েড বলেছেন আমাদের মন কিন্তু বেশিরভাগটাই তার কাজের ওপর ফাংশনিংটা আনকনশিয়াস মাইন্ড তাকে নিয়ে চলে, সেখানে ইন্ট্রোস্পেকশন একেবারে ডিফারেন্ট বা একেবারে অপোজিট দিকটা আমাদের তুলে ধরেছে, সেখানে বিপরীত দিকটা তুলে ধরেছে। সেখানেও কিন্তু একটা ক্রিটিক্সরা অবশ্যই বলেন যে ইন্ট্রোস্পেকশনে কিছু রকম ভুল রয়েছে। তারপর কিছু অ্যাডিশনাল ক্রিটিক্সরাও রয়েছেন, তারাও কিন্তু এই টিচনার্সের বিভিন্ন সিস্টেমের কথা তুলে ধরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই রইল। নমস্কার।